হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল, আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের নতুন ভয়ঙ্কর সত্য ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত জানা যাক। লেটস গো। আমার এই বাসের স্টিয়ারিংটা ঘুরিয়েই ৪০টা বছর কেটে গেল। কত হাজার হাজার যাত্রীকে আমি তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছি। তাদের হাসি, কান্না, গল্প সবকিছুর সাক্ষী আমার এই ভাঙাচোরা বাসটা। কিন্তু আমি এমন এক রাতের সাক্ষী যখন আমার বাসে ওঠা যাত্রীদের কোনো গল্প ছিল না, ছিল শুধু দীর্ঘশ্বাস। আমার নাম নিরঞ্জন সিং, বয়স ৬০-এর কোঠায়। সরকারি বাস ড্রাইভারের চাকরি থেকে অবসরের আর মাত্র মাস ৬ বাকি। আমার রুটটা হল উড়িষ্যার জয়পুর থেকে ছত্তিশগড়ের জগদলপুর। রাস্তাটার বেশিরভাগ অংশই গভীর দুর্ভেদ্য জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। দিনের বেলাতেই জায়গাটা কেমন যেন থমথমে, গা ছমছমে। আর রাতের বেলা তো কথাই নেই। রাস্তা এতটাই নির্জন যে মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় কোনো লোকালয়ে নয়, বরং জমলোকে গাড়ি চালাচ্ছি। এই গল্পটা গত বর্ষার। আমার সেদিন শেষ ট্রিপ ছিল। জগদলপুর থেকে জয়পুর ফিরছিলাম। বাসটা ছিল প্রায় খালি। হাতে গোনা ১০-১২ জন যাত্রী ছড়িয়ে ছিটিয়ে বসেছিল। আমার সাথে কন্ডাক্টর হিসেবে ছিল এক তরুণ ছেলে, নাম তার রাজু। আমরা যখন ছত্তিশগড় বর্ডার পেরিয়ে ওড়িশার জঙ্গলে ঢুকলাম তখন রাত প্রায় ১০টা। ঝমঝম করে বৃষ্টি নামল। চারপাশটা নিকষ কালো অন্ধকারে ডুবে গেল। বাসের হেডলাইটের আলোয় ভেজা রাস্তাটা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। আমি খুব সাবধানে গাড়ি চালাচ্ছিলাম। এই রাস্তায় বুনো হাতি বা অন্য জন্তু জানোয়ারের ভয় তো আছেই, তার উপর আছে নকশালদের ভয়। আমরা যখন জঙ্গলের প্রায় মাঝখানে এসে পৌঁছেছি তখন হঠাৎ করেই রাজু আমার কাঁধে হাত রেখে বলল, দাদা দাঁড়ান। আমি বিরক্ত হয়ে বললাম, কিরে, এই ঝড় বৃষ্টির মধ্যে জঙ্গলের মাঝখানে বাস থামাতে বলছিস কেন? রাজু কাপা কাপা আঙুলে সামনের দিকে দেখালো, বলল, ওই যে সামনে কারা যেন হাত দেখাচ্ছে। আমি সামনের দিকে তাকালাম। হেডলাইটের আলোয় আমি দেখলাম রাস্তার ধারে একটা বিশাল শিমুল গাছের নিচে জনা ১০-১২ জন লোক দাঁড়িয়ে আছে। তারা সবাই আমাদের বাসের দিকে হাত নাড়ছে। আমার অবাক লাগলো, এত রাতে এই জঙ্গলের মধ্যে এরা কারা? আশেপাশে তো কোনো গ্রামও নেই। আমি বললাম, এদেরকে তোলা যাবে না রাজু, নিয়ম নেই। রাজু বলল, আরে দাদা দেখুন না, ওদের সাথে বাচ্চা আর মহিলাও আছে, হয়তো কোনো বিপদে পড়েছে। এই বৃষ্টির মধ্যে ওদেরকে এভাবে ফেলে যাওয়াটা ঠিক হবে না। রাজুর কথায় আমারও মায়া হলো। আমি বাসটা থামালাম। দরজা খুলতেই লোকগুলো এক এক করে বাসে উঠতে শুরু করল। তাদের মধ্যে কয়েকজন পুরুষ, কয়েকজন মহিলা আর দুটো ছোট বাচ্চাও ছিল। তাদের সবার পরনে ছিল খুব সাধারণ পুরনো দিনের পোশাক, আর তাদের পুরো শরীরটা ছিল বৃষ্টিতে ভেজা। তারা বাসে উঠে কোনো কথা না বলে একেবারে পেছনের দিকের সিটগুলোতে গিয়ে বসল। রাজু তাদের কাছে গিয়ে ভাড়া চাওয়ার জন্য বলল, কোথায় যাবেন আপনারা? তাদের মধ্যে একজন বয়স্ক লোক শুধু মাথা নেড়ে ইশারা করল, সামনেই। রাজু আর কিছু বলল না, সে আমার পাশে এসে বসল। আমি আবার বাস চালাতে শুরু করলাম, কিন্তু আমার মনটা কেমন যেন খচখচ করতে লাগল। লোকগুলো ছিল অস্বাভাবিক রকমের চুপচাপ। এমনকি বাচ্চা দুটোও কোনো কান্নাকাটি বা দুষ্টুমি করছিল না। তারা সবাই পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসেছিল। আমি রিয়ার ভিউ মিরারে তাদের দিকে তাকালাম। তাদের মুখগুলো ছিল অদ্ভুত রকমের ফ্যাকাশে আর ভাবলেশহীন। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল অন্যটা। আমি আমার কেবিনে বসেও তাদের নিঃশ্বাস ফেলার শব্দ পাচ্ছিলাম। গভীর, ভারী আর কেমন যেন একটা কষ্টের নিঃশ্বাস, যেন তারা বহু যুগ ধরে কোনো এক গভীর যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে। বাসের ইঞ্জিনের শব্দকেও ছাপিয়ে সেই সম্মিলিত দীর্ঘশ্বাসের শব্দটা আমার কানে এসে বাজছিল। আমার গাটা ছমছম করে উঠল। আমি রাজুকে কনুই দিয়ে খোঁচা মেরে বললাম, কি রে, কিছু শুনতে পাচ্ছিস? রাজু অবাক হয়ে বলল, কি দাদা? ওই যে নিঃশ্বাসের শব্দ। রাজু কান পেতে কিছুক্ষণ শোনার চেষ্টা করল, তারপর বলল, কই, আমি তো শুধু বৃষ্টির শব্দই পাচ্ছি। আমি বুঝলাম শব্দটা শুধু আমিই শুনতে পাচ্ছি। প্রায় আধ ঘন্টা পর আমরা যখন জঙ্গলের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি তখন সেই বয়স্ক লোকটি আমার কাছে এসে দাঁড়াল। সে ইশারা করে বলল, এখানেই নামব। আমি অবাক হয়ে বললাম, এখানে? এখানে তো কোনো স্টপেজ নেই। লোকটি আমার কথার কোনো উত্তর না দিয়ে তার ঝোলা থেকে কিছু পুরনো দিনের কয়েন বের করে রাজুর হাতে দিল। রাজু কয়েনগুলো দেখে চমকে উঠল। ওগুলো ছিল বহু বছর আগের অচল পয়সা। আমি আর কথা বাড়ালাম না। আমি বাসটা থামালাম। দরজা খুলতেই তারা সবাই যেমনি নিঃশব্দে উঠেছিল ঠিক তেমনি নিঃশব্দে এক এক করে নেমে গেল। তারপর তারা রাস্তার পাশের জঙ্গলের গভীর অন্ধকারে মিলিয়ে গেল। আমি আর রাজু দুজনেই কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম। রাজু ভয় পাওয়া গলায় বলল, দাদা, এরা কারা ছিল? এদের হাবভাব তো আমার একদম ভালো লাগেনি। আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার মাথায় তখন শুধু সেই সম্মিলিত দীর্ঘশ্বাসের শব্দটা ঘুরপাক খাচ্ছিল। সেই রাতের পর থেকে আমি যখনই ওই জঙ্গলের রাস্তা দিয়ে যেতাম আমার বুকের ভেতরটা কেঁপে উঠত।
আমার বারবার মনে হতো ওই লোকগুলো হয়তো আজও সেই শিমুল গাছটার নিচে দাঁড়িয়ে আছে তাদের পরবর্তী বাসের অপেক্ষায়। কিন্তু আমি তখনও জানতাম না ওই রাতের ঘটনাটা ছিল শুধু একটা শুরু। আমি জানতাম না ওই যাত্রীরা শুধু আমার বাসে উঠেই শান্ত হয়নি, তারা তাদের দীর্ঘশ্বাসের একটা অংশ আমার ভেতরেও রেখে গিয়েছিল। আর সেই দীর্ঘশ্বাসই আমাকে টেনে নিয়ে চলেছিল এক ভয়ঙ্কর অমীমাংসিত রহস্যের দিকে। সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার পর আমি আর রাজু দুজনেই ঠিক করেছিলাম যে আমরা এই ব্যাপারটা নিয়ে আর কাউকে কিছু বলবো না। আমরা জানতাম কেউ আমাদের কথা বিশ্বাস করবে না, বরং আমাদেরকেই পাগল ভাববে। আমরা নিজেদের বোঝানোর চেষ্টা করছিলাম যে ওটা হয়তো আমাদের চোখের ভুল ছিল, হয়তো ওই লোকগুলো কোনো আদিবাসী দলের সদস্য ছিল যারা জঙ্গলের ভেতরেই থাকে। কিন্তু আমি আমার মন থেকে সেই গভীর ভারী দীর্ঘশ্বাসের শব্দটা কিছুতেই তাড়াতে পারছিলাম না। আমার প্রায়ই রাতে ঘুমের মধ্যে মনে হতো যেন অনেকগুলো লোক আমার বুকের ওপর চেপে বসে তাদের কষ্টের নিঃশ্বাস আমার মুখের ওপর ফেলছে। আমার ঘুম ভেঙে যেত। গণ্ডগোলটা আরও বাড়ল ঠিক এক সপ্তাহ পর। আমি সেদিনও রাতের শেষ ট্রিপটা নিয়ে ফিরছিলাম। আজ রাজুর ডিউটি ছিল না, আমার সাথে ছিল আরেকজন পুরনো কন্ডাক্টর, নাম তার হরি। আমরা যখন সেই জঙ্গলের রাস্তায় ঢুকলাম তখন আমার বুকের ভেতরটা আবার ধুকপুক করতে শুরু করল। আমি ইচ্ছে করেই গাড়ির গতিটা একটু বাড়িয়ে দিলাম। আমি চাইছিলাম যত তাড়াতাড়ি সম্ভব এই অভিশপ্ত জঙ্গলটা পেরিয়ে যেতে। আমি যখন সেই শিমুল গাছটার কাছাকাছি এসে পৌঁছচ্ছি তখন আমার চোখ দুটো আপনা আপনি সেদিকে চলে গেল। না, আজ সেখানে কেউ দাঁড়িয়েছিল না। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু ঠিক তার পরক্ষণেই আমার বাসের ভেতরের সব আলো দপদপ করে একসাথে নিভে গেল। আমার বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। হরি চিৎকার করে বলল, দাদা কি হলো? ফিউজ উড়ে গেল নাকি? আমি বললাম, জানি না, তুই দেখ তো। বাসটা তখন জঙ্গলের নিকষ কালো অন্ধকারের মধ্যে দিয়ে ছুটে চলেছে, শুধু হেডলাইটের আলোটুকুই ভরসা। হরি তার টর্চ জেলে ফিউজ বক্সটা পরীক্ষা করতে গেল। আমি যখন সামনের দিকে তাকিয়ে খুব সাবধানে গাড়ি চালাচ্ছি তখন হঠাৎ করেই আমার রিয়ার ভিউ মিরারে চোখ পড়ল। আর যা দেখলাম তাতে আমার ভয়ে আতঙ্কে শরীর জমে গেল। আমি দেখলাম আমার বাসের খালি সিটগুলো আর খালি নেই, প্রতিটা সিটে একজন করে যাত্রী বসে আছে। তারা সবাই সেই রাতের যাত্রী, সেই ফ্যাকাশে ভাবলেশহীন মুখ। তারা সবাই আমার দিকেই তাকিয়ে আছে, আর তাদের মুখ থেকে বেরিয়ে আসছে সেই গভীর কষ্টের নিঃশ্বাস। আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। আমি স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে ঠক ঠক করে কাঁপছিলাম। হরি পিছন থেকে বলল, দাদা ফিউজ তো সব ঠিকই আছে, তাহলে আলো জ্বলছে না কেন? আমি কোনো উত্তর দিতে পারলাম না। হরি আমার পাশে এসে আমার মুখের অবস্থা দেখে ভয় পেয়ে গেল। সে বলল, কি হয়েছে দাদা, তোমার মুখটা এমন সাদা হয়ে গেছে কেন? সে আমার দৃষ্টি অনুসরণ করে রিয়ার ভিউ মিরারের দিকে তাকালো। আমি জানি না সে কি দেখেছিল, কারণ সে একটা তীব্র ভয়ার্ত চিৎকার করে অজ্ঞান হয়ে আমার সিটের পাশে লুটিয়ে পড়ল। এখন আমি এই ভুতুড়ে বাসের মধ্যে একা। আমার সাথে আছে একদল প্রেতাত্মা যাত্রী, আর আমার পাশে পড়ে আছে আমার অজ্ঞান সঙ্গী। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি হয়তো আর কোনোদিনও এই জঙ্গল থেকে বেরোতে পারব না। আমি যখন প্রায় হাল ছেড়ে দিয়েছি ঠিক তখনই আমার সামনের সিটে বসে থাকা সেই বয়স্ক লোকটার প্রেতাত্মাটা আমার দিকে তার হাতটা বাড়াল। সে ইশারা করে আমাকে বাসের গতি কমাতে বলল। আমি ভয়ে ভয়ে বাসের গতিটা একটু কমালাম। তারপর সে ইশারা করে আমাকে রাস্তার পাশের একটা সরু কাঁচা মাটির পথের দিকে বাসটা ঘোরাতে বলল। আমি জানি না আমি কেন তার কথা শুনছিলাম। আমার শরীরটা যেন আমার নিজের নিয়ন্ত্রণে ছিল না। আমি বাসটা সেই কাঁচা মাটির রাস্তার দিকে ঘুরিয়ে দিলাম। রাস্তাটা ছিল খুব সরু আর জঙ্গলের আরও গভীরে চলে গেছে। প্রায় 10 মিনিট চলার পর আমি একটা ছোট পরিত্যক্ত গ্রামের মতো জায়গায় এসে পৌঁছলাম। কয়েকটা ভাঙাচোরা মাটির বাড়ি, একটা শুকনো কুঁয়ো। দেখেই বোঝা যায় বহু বছর ধরে এখানে কেউ থাকে না। বয়স্ক প্রেতাত্মাটা আমাকে বাসটা থামাতে ইশারা করল। বাসটা থামতেই সব প্রেতাত্মারা এক এক করে বাস থেকে নেমে গেল। তারা সবাই সেই গ্রামের মাঝখানে থাকা একটা বিশাল পুরনো বটগাছের দিকে হেঁটে যেতে লাগল। আমার বাসের আলোটাও জ্বলে উঠল। আমি দেখলাম সেই বটগাছের নিচে আরও অনেকগুলো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মনে হলো যেন পুরো গ্রামটাই প্রেতাত্মাদের এক মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। আমি যখন ভয়ে বিস্ময়ে সেই দৃশ্য দেখছি তখন সেই বয়স্ক প্রেতাত্মাটা আবার আমার বাসের দরজার কাছে ফিরে এলো। সে আমার দিকে তাকালো। তার চোখে ছিল এক গভীর আকুতি। সে তার আঙুল দিয়ে প্রথমে সেই গ্রামের দিকে দেখালো, তারপর দেখালো তার নিজের বুকের দিকে। আমি তার ইশারার মানে কিছুই বুঝতে পারলাম না। সে যখন দেখল আমি কিছুই বুঝতে পারছি না তখন সে মাটিতে বসে আঙুল দিয়ে ধুলোর ওপর কিছু একটা লিখল, উড়িয়া ভাষায়। লেখাটা ছিল আমো গা, মানে আমাদের গ্রাম। আর তার পাশেই লিখল আমো মুক্তি, মানে আমাদের মুক্তি। আমি বুঝতে পারলাম তারা আমাকে তাদের গ্রামের কথা বলতে চাইছে, আর তারা মুক্তি চাইছে। কিন্তু কেন? এই গ্রামের কি হয়েছিল? আর তাদের মুক্তির সাথে আমারই বা কি সম্পর্ক?
আমি যখন এইসব ভাবছি তখন প্রেতাত্মাটা আবার ধুলোর ওপর লিখল, খনি। খনি? মাইন? আমি কিছুই বুঝতে পারলাম না। প্রেতাত্মাটা হতাশ হয়ে আমার দিকে শেষবারের মতো তাকিয়ে আবার সেই বটগাছের দিকে হেঁটে গেল এবং বাকি আত্মাদের সাথে মিশে গেল। আমি আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালাম না। আমি বাসটা ঘুরিয়ে আবার হাইওয়ের দিকে ফিরে এলাম। আমি জানি আমি আজ রাতে যা দেখেছি তা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। কিন্তু আমি এটাও জানি যে ওই প্রেতাত্মারা আমার কোনো ক্ষতি করতে চায় না। তারা আমার কাছে সাহায্য চাইছে। কিন্তু খনির রহস্যটা কি? ওই পরিত্যক্ত গ্রামের সাথে খনির কি সম্পর্ক? আর তাদের মুক্তির চাবিকাঠিটাই বা কি? আমি বুঝতে পারছিলাম আমি এক গভীর পুরনো ষড়যন্ত্র আর যন্ত্রণার গল্পের মধ্যে জড়িয়ে পড়েছি। সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার পর আমি কয়েকদিনের জন্য ছুটিতে চলে গেলাম। আমার চোখের সামনে সারাক্ষণ ভাসছিল সেই পরিত্যক্ত গ্রাম আর প্রেতাত্মাদের সেই আকুতি ভরা মুখগুলো। হরি বেচারা তো ভয়ে প্রায় আধমরা হয়ে গিয়েছিল। সে ঠিক করেছে আর কোনোদিনও রাতের ডিউটি করবে না। আমি আমার গ্রামের বাড়িতে ফিরে এলাম, কিন্তু আমার মনে কোনো শান্তি ছিল না। আমার মাথায় শুধু দুটো শব্দ ঘুরপাক খাচ্ছিল, আমোগা আর খুনি। আমি বুঝতে পারছিলাম আমাকে ওই গ্রামের ইতিহাস জানতেই হবে। আমাকে জানতেই হবে ওই মানুষগুলোর সাথে কি হয়েছিল। আমি খোঁজ খবর নিতে শুরু করলাম। আমি কথা বললাম ওড়িশার পুরনো দিনের সরকারি আমলা, সাংবাদিক আর স্থানীয় ইতিহাস নিয়ে যারা চর্চা করেন তাদের সাথে। প্রথমে কেউই আমাকে তেমন কোনো সাহায্য করতে পারল না। ওই জঙ্গলের ভেতরের পরিত্যক্ত গ্রামটার কথা কেউই তেমন জানত না। অবশেষে আমি জয়পুরের এক অবসরপ্রাপ্ত ভূমি রাজস্ব অধিকারিকের কাছ থেকে একটা সূত্র পেলাম। তার নাম মিস্টার পটনায়ক। বয়স ৮০-র বেশি। আমি তার সাথে দেখা করে তাকে সেই গ্রামের কথা জিজ্ঞাসা করলাম। আমার কথা শুনে মিস্টার পটনায়কের মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি যে গ্রামের কথা বলছেন তার নাম ছিল শিকারপালি। আজ থেকে প্রায় ৪০-৪২ বছর আগের কথা। গ্রামটা তখন বেশ হাসিখুশি, জীবন্ত ছিল। গ্রামের মানুষজন ছিল খুব সহজ সরল। চাষবাস আর জঙ্গলের কাঠ মধু সংগ্রহ করেই তাদের দিন চলত। কিন্তু তাদের এই শান্ত জীবনে নেমে এলো এক অভিশাপ। কি অভিশাপ? আমি জিজ্ঞাসা করলাম। মিস্টার পটনায়ক বললেন, লোহার অভিশাপ। সরকার জানতে পারে যে ওই শিকারপালি গ্রামের ঠিক নিচেই মাটির গভীরে এক বিশাল লোহার আকরিকের ভাণ্ডার আছে। আর সাথে সাথেই একটা বড় বেসরকারি মাইনিং কোম্পানি সিংহানিয়া মিনারেলস ওই জায়গাটা সরকারের কাছ থেকে লিজ নিয়ে নেয়। সিংহানিয়া মিনারেলস, এই নামটা আমার চেনা। ওড়িশার সবচেয়ে বড় এবং প্রভাবশালী মাইনিং কোম্পানি। কোম্পানি গ্রামের লোকদের প্রস্তাব দেয় যে তারা যেন তাদের জমি, জায়গা, বাড়িঘর সব কোম্পানির কাছে বিক্রি করে দিয়ে অন্য কোথাও চলে যায়। কোম্পানি তাদের ভালো ক্ষতিপূরণ দেবে। কিন্তু শিকারপালির মানুষজন তাদের বাপ ঠাকুরদার ভিটেমাটি ছাড়তে রাজি হয়নি। তারা প্রতিরোধ গড়ে তোলে। তাদের নেতা ছিল গ্রামেরই এক যুবক, নাম তার মঙ্গল। সে ছিল খুব সাহসী আর প্রতিবাদী। কোম্পানি প্রথমে তাদের লোভ দেখানোর চেষ্টা করে, তারপর ভয় দেখায়। কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। গ্রামের মানুষজন ছিল ঐক্যবদ্ধ। অবশেষে কোম্পানি তাদের শেষ ভয়ঙ্কর চালটা চালে। মিস্টার পটনায়কের গলাটা ধরে এলো। তিনি বললেন, একদিন রাতে যখন গ্রামটা গভীর ঘুমে আচ্ছন্ন, তখন কোম্পানির লেলিয়ে দেওয়া গুন্ডারা পুরো গ্রামটাকে ঘিরে ফেলে। তারা গ্রামের সব বাড়িতে বাইরে থেকে আগুন লাগিয়ে দেয়। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। যারা ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিল তাদের গুলি করে মারা হয় বা কুপিয়ে খুন করা হয়। নারী, পুরুষ, শিশু কেউই রেহাই পায়নি। পুরো গ্রামটাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়। আর তারপর তারপর কোম্পানি সবটা ধামাচাপা দিয়ে দেয়। তারা সরকারি খাতায় দেখায় যে গ্রামে মাওবাদীদের আক্রমণে আগুন লেগেছিল আর তাতেই সবাই মারা গেছে। যেহেতু জায়গাটা খুব দুর্গম ছিল, তাই পুলিশ বা মিডিয়ার পৌঁছতে অনেক দেরি হয়ে যায়। ততদিনে কোম্পানি সব প্রমাণ লোপাট করে ফেলে। আর সেই খনি, সেটার কি হলো? খনিটা আর তৈরি হয়নি, মিস্টার পটনায়ক বললেন। ওই ভয়ঙ্কর ঘটনার পর ওই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। কোম্পানির কোনো লোকই আর ওখানে কাজ করতে সাহস পায় না। প্রজেক্টটা বাতিল হয়ে যায়। শিকারপালি গ্রামটা ধীরে ধীরে জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। আর তার সাথে হারিয়ে যায় এক ভয়ঙ্কর গণহত্যার ইতিহাস। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। আমার কাছে এখন সবটা পরিষ্কার। আমার বাসে যারা উঠেছিল তারা আর কেউ নয়। তারা হলো সেই শিকারপালি গ্রামের হতভাগ্য, খুন হয়ে যাওয়া মানুষগুলোর অতৃপ্ত আত্মা। তারা তাদের গ্রামটাকে দেখাতে চেয়েছিল। তারা তাদের সাথে হওয়া অন্যায়ের কথা আমাকে জানাতে চেয়েছিল। আমার বুকের ভেতরটা রাগে, ঘেন্নায় আর করুণায় জ্বলে যাচ্ছিল। আমি মিস্টার পটনায়ককে জিজ্ঞাসা করলাম, এই সিংহানিয়া মিনারেলসের মালিক কে? তিনি বললেন, তখন ছিলেন বলবীর সিংহানিয়া। তিনি এখন বেঁচে নেই, কিন্তু তার ছেলে বিক্রম সিংহানিয়া এখন কোম্পানির মালিক। সে তার বাবার চেয়েও অনেক বেশি রুথলেস এবং প্রভাবশালী। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমি এই অন্যায়ের বিচার চাইবই।
আমি শিকারপালির ওই নিরীহ আত্মাদের মুক্তি দেবই। কিন্তু কিভাবে? আমার কাছে কোনো প্রমাণ নেই। 40 বছর আগের একটা ঘটনা, যা সব প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে। আমি যখন এইসব ভাবছি, তখন আমার হঠাৎ করেই সেই রাতের কথা মনে পড়ল। সেই বয়স্ক প্রেতাত্মাটা, সে আমাকে তার গ্রামের কথা বলেছিল, মুক্তির কথা বলেছিল, খনির কথা বলেছিল। কিন্তু সে আর একটা কাজও করেছিল। সে আমার কন্ডাক্টর রাজুর হাতে কিছু পুরনো অচল পয়সা দিয়েছিল। আমি সাথে সাথেই রাজুকে ফোন করলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, রাজু, সেদিন রাতের সেই পয়সাগুলো কি এখনো তোর কাছে আছে? রাজু বলল, হ্যাঁ দাদা, আছে। আমি ওগুলো আমার মানিব্যাগের একটা আলাদা পকেটে রেখে দিয়েছিলাম। আমি বললাম, তুই এক্ষুনি পয়সাগুলো নিয়ে আমার সাথে দেখা কর, খুব জরুরি। রাজু পয়সাগুলো নিয়ে আসতেই আমি ওগুলো হাতে নিয়ে ভালো করে দেখতে লাগলাম। ওগুলো ছিল সাধারণ পুরনো দিনের পয়সা, কিন্তু একটা পয়সা আমার একটু অন্যরকম লাগলো। ওটা ছিল বাকিগুলোর চেয়ে একটু বেশি ভারী, আর তার একটা দিক ছিল মসৃণ। আমি আমার নখ দিয়ে সেই মসৃণ দিকটা খোলার চেষ্টা করতেই ওটা খুলে গেল। ওটা কোনো সাধারণ পয়সা ছিল না, ওটা ছিল একটা ছোট লকেটের মতো বাক্স, আর তার ভেতরে একটা ছোট্ট ভাঁজ করা হলদে হয়ে যাওয়া কাগজের টুকরো রাখা। আমি কাঁপা কাঁপা হাতে কাগজটা খুললাম। ওতে ওড়িয়া ভাষায় খুব ছোট ছোট করে কয়েকটা নাম লেখা ছিল, আর সেই নামের তালিকার ঠিক নিচেই ছিল একটা সই। সইটা ছিল মঙ্গলের, সেই প্রতিবারী যুবকের। আমি বুঝলাম এটা হলো সেই সব গুন্ডাদের নামের তালিকা যারা সেদিন রাতে গ্রামে আগুন লাগিয়েছিল। মঙ্গল হয়তো কোনোভাবে এই তালিকাটা জোগাড় করেছিল, আর মরার আগে সে এটাকে এই পয়সার মধ্যে লুকিয়ে রেখে গিয়েছিল। আমার হাতে এখন একটা অকাট্য প্রমাণ, কিন্তু আমি জানি শুধু এই প্রমাণ দিয়েই বিক্রম সিংহানিয়ার মতো একজন প্রভাবশালী লোকের বিরুদ্ধে লড়া সম্ভব নয়। আমার আরও কিছু লাগবে, এমন কিছু যা তাকে ভয় পাইয়ে দেবে। আমার মাথায় তখন একটা ভয়ঙ্কর পরিকল্পনা এলো। আমি ঠিক করলাম আমি আবার শিকারপালি গ্রামে যাব। এবার একা নয়, আমি আমার সাথে নিয়ে যাব বিক্রম সিংহানিয়াকে। আমি তাকে তার বাবার কৃতকর্মের মুখোমুখি দাঁড় করাবো। আমি তাকে দেখাবো 40 বছর ধরে কতগুলো অতৃপ্ত আত্মা তার জন্য অপেক্ষা করছে। আমার হাতে মঙ্গলের সেই নামের তালিকাটা ছিল একটা জ্বলন্ত অঙ্গারের মতো। আমি জানতাম এটা শুধু একটা কাগজের টুকরো নয়, এটা হলো 40 বছর ধরে চাপা পড়ে থাকা একটা ভয়ঙ্কর সত্যের চাবিকাঠি। কিন্তু আমি এটাও জানতাম যে বিক্রম সিংহানিয়ার মতো একজন শক্তিশালী লোকের দুর্গে এই চাবিকাঠি নিয়ে প্রবেশ করা প্রায় আত্মহত্যার শামিল। আমাকে খুব সাবধানে, মাথা ঠান্ডা করে চাল চলতে হবে। আমি প্রথমে সেই নামের তালিকাটা নিয়ে মিস্টার পট্টনায়কের কাছে গেলাম। তিনি তালিকাটা দেখে চমকে উঠলেন। তিনি বললেন, নিরঞ্জনবাবু, আপনি যা খুঁজে বের করেছেন তা অবিশ্বাস্য। এই তালিকার কয়েকটা নাম আমি চিনি। এরা সবাই একসময় সিংহানিয়া মিনারেলসের হয়ে কাজ করত, সবাই দাগি আসামি। আমি বললাম, কিন্তু শুধু এই তালিকা দিয়ে তো বিক্রম সিংহানিয়াকে ধরা যাবে না। সে হয়তো বলবে সে এসবের কিছুই জানে না। মিস্টার পট্টনায়ক বললেন, ঠিক, আমাদের আরও শক্তিশালী কিছু লাগবে, এমন কিছু যা তাকে মানসিকভাবে ভেঙে দেবে। আর তখনই আমার সেই ভয়ঙ্কর পরিকল্পনাটা আমি তাকে খুলে বললাম। আমি বললাম, আমি বিক্রম সিংহানিয়াকে শিকারপালি গ্রামে নিয়ে যেতে চাই। আমার কথা শুনে মিস্টার পট্টনায়কের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, আপনি কি পাগল হয়ে গেছেন নিরঞ্জনবাবু? ওটা বাঘের গুহায় ঢোকার মতো ব্যাপার হবে, সে আপনাকে জ্যান্ত পুঁতে ফেলবে। আমি বললাম, আমি জানি ঝুঁকি আছে, কিন্তু আমার মনে হচ্ছে এটাই একমাত্র উপায়। শিকারপালির আত্মারা আমার সাথে আছে, তারা আমাকে রক্ষা করবে। আমার আত্মবিশ্বাস দেখে মিস্টার পট্টনায়ক আর কিছু বললেন না। এবার আমার কাজ ছিল বিক্রম সিংহানিয়ার কাছে পৌঁছানো। আমি তার সেক্রেটারিকে ফোন করে একজন পুরনো অবসরপ্রাপ্ত বাস ড্রাইভার হিসেবে দেখা করার সময় চাইলাম। আমি বললাম যে আমি সিংহানিয়া মিনারেলসের পুরনো দিনের কিছু জনকল্যাণমূলক কাজ নিয়ে তার সাথে কথা বলতে চাই। আমার এই অদ্ভুত অনুরোধে সেক্রেটারি প্রথমে রাজি হচ্ছিলেন না, কিন্তু আমি যখন তাকে বললাম যে আমি শিকারপালি গ্রামের কথা বলতে এসেছি, তখন ওপাশে একটা থমথমে নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পর সেক্রেটারি আমাকে পরের দিন বিকেলে দেখা করার সময় দিলেন। আমি বুঝলাম শিকারপালি নামটা এখনও সিংহানিয়াদের কাছে একটা কাঁটার মতো বিধে আছে। পরদিন আমি বিক্রম সিংহানিয়ার বিশাল বিলাসবহুল অফিসে গিয়ে হাজির হলাম। বিক্রম সিংহানিয়া ছিল বছর 40-এর এক যুবক। তার চোখে মুখে ছিল অহংকার আর নিষ্ঠুরতার ছাপ। সে আমাকে তার সামনে বসতে বলে একটা ঠান্ডা হিসিসে গলায় বলল, বলুন, কি বলবেন? আমার হাতে বেশি সময় নেই। আমি কোনো ভূমিকা না করে সরাসরি বললাম, আমি শিকারপালি থেকে আসছি। আমার কথা শুনে তার চোখের তারাটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, শিকারপালি? ওটা তো একটা পরিত্যক্ত জায়গা, ওখানে মাওবাদীদের আক্রমণে। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, মাওবাদী নয় মিস্টার সিংহানিয়া, আপনার বাবার লিলিয়ে দেওয়া গুন্ডাদের আক্রমণে। আমি সব জানি। এই বলে আমি আমার ঝোলা থেকেই সেই পয়সার বাক্সটা বের করে তার টেবিলের ওপর রাখলাম। আমি মঙ্গলের লেখা সেই নামের তালিকাটাও তার সামনে মেলে ধরলাম। তালিকাটা দেখার সাথে সাথেই বিক্রম সিংহানিয়ার মুখের ভাব বদলে গেল। তার অহংকারী মুখটা ভয়ে, আতঙ্কে সাদা হয়ে গেল।
আমি বললাম, শুধু আমিই নই মিস্টার সিংহানিয়া, শিকারপালির সমস্ত মৃত আত্মারাও জানে, আর তারা বিচার চায়, তারা মুক্তি চায়। বিক্রম সিংহানিয়া কাঁপা কাঁপা গলায় বলল, কি চাও তুমি? টাকা? কত টাকা চাও? আমি বললাম, আমার টাকা লাগবে না। আমি চাই আপনি আমার সাথে একবার শিকারপালি গ্রামে চলুন। আমি চাই আপনি নিজের চোখে দেখুন আপনার বাবা কি করে গেছেন। আমি চাই আপনি ওই হতভাগ্য আত্মাদের কাছে গিয়ে ক্ষমা চান। আমার এই অদ্ভুত প্রস্তাবে সে অবাক হয়ে গেল। সে হয়তো ভেবেছিল আমি তাকে ব্ল্যাকমেইল করব। সে একটা ক্রূর হাসি হেসে বলল, তুমি আমাকে ভয় দেখাচ্ছ ভূতের গল্প শুনিয়ে? আমি ওসব বিশ্বাস করি না। আমি শান্ত গলায় বললাম, বিশ্বাস করেন না? ঠিক আছে, তাহলে চলুন আমার সাথে। যদি আপনার মনে হয় ওগুলো সব আমার কল্পনা, তাহলে আমি এই তালিকাটা আপনার হাতে তুলে দিয়ে চিরদিনের জন্য এই শহর ছেড়ে চলে যাব। আর যদি, আমি এক মুহূর্তের জন্য থামলাম, তারপর বললাম, আর যদি আপনি যা দেখবেন তা সত্যি হয়, তাহলে আপনাকে পুলিশের কাছে গিয়ে সব দোষ স্বীকার করতে হবে। বিক্রম সিংহানিয়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। সে হয়তো আমার আত্মবিশ্বাস দেখে দ্বিধায় পড়ে গিয়েছিল। সে হয়তো ভেবেছিল আমার মতো একজন সামান্য বাস ড্রাইভারের এত সাহস কোত্থেকে এলো। অবশেষে সে বলল, ঠিক আছে, আমি যাব। তোমার এই ভূতের নাটকটা আমি নিজের চোখেই দেখতে চাই। কাল রাতে তুমি আমাকে জঙ্গল পর্যন্ত নিয়ে যাবে, তারপর আমি আমার নিজের গাড়িতে যাব। আমি তার শর্তে রাজি হয়ে গেলাম। আমি জানি এটা একটা ভয়ঙ্কর চাল। সে হয়তো আমাকে জঙ্গলে নিয়ে গিয়ে খুন করার পরিকল্পনা করছে, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আমি যখন তার অফিস থেকে বেরিয়ে আসছি, তখন সে আমাকে পিছন থেকে ডেকে বলল, শোনো ড্রাইভার, যদি এটা তোমার কোনো চাল হয়, তাহলে জেনে লেখো তুমি জঙ্গল থেকে আর কোনো দিনও ফিরতে পারবে না। আমি তার দিকে না ফিরেই বললাম, সেই চিন্তাটা আপনি নিজের জন্য করুন মিস্টার সিংহানিয়া। আমি জানি কাল রাতে শিকারপালির জঙ্গলে এক ভয়ঙ্কর নাটকের শেষ অঙ্ক অভিনীত হতে চলেছে। একদিকে থাকব আমি, আর এক দল বিচার প্রার্থী প্রেতাত্মা, আর অন্যদিকে থাকবে এক শক্তিশালী রুথলেস অপরাধী। আমি জানি না এই নাটকের শেষটা কি হবে। আমি শুধু জানি শিকারপালির আত্মারা তাদের শেষ বিচারের জন্য প্রস্তুত। পরের রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে ভয়ঙ্কর রাত। আমার পরিকল্পনা অনুযায়ী আমি বিক্রম সিংহানিয়াকে আমার বাসে করে সেই জঙ্গলের রাস্তার মুখে নামিয়ে দিলাম। সে তার নিজের বিলাসবহুল এসইউভিতে করে তার দুজন সশস্ত্র দেহরক্ষীকে নিয়ে আমার পিছু পিছু আসতে লাগল। আমি ইচ্ছে করেই আমার বাসটা খুব ধীরে চালাচ্ছিলাম। আমি তাকে সময় দিচ্ছিলাম তার বাবার তৈরি করা নরকের দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার জন্য। আমরা যখন সেই শিমুল গাছটার কাছে পৌঁছলাম, তখন আমি বাসটা থামালাম। বিক্রম সিংহানিয়া গাড়ি থেকে নেমে এসে অধৈর্য গলায় বলল, কি হলো, এখানে থামালে কেন? তোমার সেই ভূতের গ্রাম আর কত দূর? আমি শান্ত গলায় বললাম, এসে গেছে, আপনার অতিথিরা আপনার জন্যই অপেক্ষা করছে। এই বলে আমি বাসের দরজাটা খুলে দিলাম। বাসটা ছিল খালি। বিক্রম সিংহানিয়া একটা বিদ্রুপের হাসি হেসে বলল, অতিথি কই? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ঠিক তখনই বাসের ভেতর থেকে সেই সম্মিলিত গভীর দীর্ঘশ্বাসের শব্দটা ভেসে এলো। শব্দটা এতই তীব্র, এতই যন্ত্রণাকাতর ছিল যে বিক্রম সিংহানিয়া আর তার দেহরক্ষীরা চমকে উঠে পিছিয়ে গেল। আমি বললাম, দেখতে পাচ্ছেন না, কিন্তু তারা তো আপনাকে দেখতে পাচ্ছে মিস্টার সিংহানিয়া। আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই বাসের খালি সিটগুলোতে এক এক করে সেই ফ্যাকাশে ভাবলেশীন ছায়ামূর্তিগুলো ফুটে উঠতে লাগল। শিকারপালির হতভাগ্য আত্মারা। তাদের নেতৃত্বে ছিল সেই বয়স্ক গ্রাম প্রধান, আর তার পাশে ছিল মঙ্গল। বিক্রম সিংহানিয়ার দেহরক্ষীরা ভয়ে বন্দুক তোলার চেষ্টা করছিল, কিন্তু তাদের হাত দুটো যেন অবশ হয়ে গিয়েছিল। আত্মারা বাস থেকে নেমে বিক্রম সিংহানিয়াকে ঘিরে ধরল। তারা কোনো কথা বলছিল না, তারা শুধু তাদের কষ্টের ভারী নিঃশ্বাস ফেলছিল, আর তাদের চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছিল। বিক্রম সিংহানিয়া ভয়ে আতঙ্কে মাটিতে বসে পড়েছিল। সে পাগলের মতো চিৎকার করছিল। আমি তার কাছে গিয়ে বললাম, এ তো সবে শুরু মিস্টার সিংহানিয়া। আপনার আসল অতিথি তো এখনও আপনার গ্রামের বাড়িতে আপনার জন্য অপেক্ষা করছে। আমি তাকে প্রায় জোর করে আমার বাসে তুলে নিলাম। তার দেহরক্ষীরা ভয়ে আতঙ্কে আগেই পালিয়ে গিয়েছিল। আমি বাসটা চালিয়ে সেই পরিত্যক্ত শিকারপালি গ্রামের দিকে নিয়ে গেলাম। গ্রামের ভেতরে ঢোকার সাথে সাথেই বিক্রম সিংহানিয়া যা দেখল তা তার কল্পনাকেও হারিয়ে দিল। পুরো গ্রামটা আলোয় ঝলমল করছিল। ভাঙাচোরা বাড়িগুলো আবার আগের মতো হয়ে গেছে। গ্রামের মানুষজন তাদের দৈনন্দিন কাজ করছে, বাচ্চারা খেলছে, মহিলারা গল্প করছে। যেন ৪০ বছর আগের সেই ভয়ঙ্কর রাতের আগের একটা শান্ত হাসিখুশি গ্রাম। কিন্তু এই গ্রামের কেউই জীবিত ছিল না। তারা সবাই ছিল প্রেতাত্মা। তারা সবাই তাদের কাজ থামিয়ে বিক্রম সিংহানিয়ার দিকে তাকালো। তাদের চোখে কোনো রাগ বা হিংসা ছিল না, ছিল শুধু এক গভীর প্রশ্ন, কেন? বিক্রম সিংহানিয়া আর সহ্য করতে পারল না। সে বাসের মধ্যেই জ্ঞান হারালো। আমি তাকে নিয়ে জয়পুরে ফিরে এলাম। পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরল, তখন সে আর আগের সেই অহংকারী নিষ্ঠুর বিক্রম সিংহানিয়া ছিল না।
সে ছিল একটা ভাঙা বিধ্বস্ত মানুষ। সে পুলিশের কাছে গিয়ে তার বাবার এবং তার কোম্পানির সব দোষ স্বীকার করে নিল। শিকারপালি গণহত্যার ফাইলটা আবার নতুন করে খোলা হলো। একটা ঐতিহাসিক মামলার রায় বেরোল। সিংহানিয়া মিনারেলসকে বন্ধ করে দেওয়া হলো, আর তার সমস্ত সম্পত্তি শিকারপালি গ্রামের নিহতদের পরিবারদের মধ্যে ভাগ করে দেওয়ার আদেশ দেওয়া হলো। অবশেষে ৪০ বছর পর শিকারপালির আত্মারা তাদের বিচার পেল। সেই ঘটনার পর আমি আমার ড্রাইভারের চাকরি থেকে অবসর নিয়েছি। আমি এখন আমার গ্রামের বাড়িতে শান্তিতে আমার বাকি জীবনটা কাটাচ্ছি। কিন্তু আমি আজও মাঝে মাঝে রাতের বেলা আমার পুরনো বাসের ইঞ্জিনের শব্দ শুনতে পাই। আমার মনে হয় যেন শিকারপালির সেই যাত্রীরা তাদের শেষ মুক্তির যাত্রায় বেরিয়েছে, আর তারা আমাকে তাদের শেষ বিদায়টা জানাতে এসেছে। আমি আর ভয় পাই না। আমি শুধু আমার ঘরের জানালা দিয়ে তাদের উদ্দেশ্যে হাত নাড়ি, কারণ আমি জানি কিছু কিছু যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানোর জন্যই হয় না। কিছু যাত্রা হয় ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, আর সেই যাত্রায় কখনো কখনো আমাদের মতো সাধারণ মানুষদেরই সারথি হতে হয়। তা গাইস, গল্পটা কেমন লাগলো? আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এরকম ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইম এর থেকেও ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।